আমি স্বামী মহেশ্বরানন্দ পুরী মহারাজের কাছে যাব, একতা মঞ্চের, সনাতন একতা মঞ্চের সভাপতি বাংলাদেশের। মহারাজ, চট্টগ্রাম অঞ্চলের কথায় আসছি, কিন্তু শুরু হয়েছিল প্রথম গণহারে হিন্দু নিধন দিয়ে এবং তাদের জমি সম্পত্তি লুণ্ঠন দিয়ে। তখনই কি আপনারা বুঝতে পেরেছিলেন একে একে সকলের পালা আসছে? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখুন, বাংলাদেশের সনাতনী জনগণের উপর যদি ইতিহাস আমরা যদি দেখতে যাই, তাহলে আমাদেরকে অনেকটা পিছনের দিকে যেতে হবে। সেই 1946 সালে যখন বাংলাদেশে কোজাগরী লক্ষ্মী পূজার জন্য যখন বাংলাদেশের সকল সনাতনী সম্প্রদায়ের লোকজন যখন প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময়ে কোজাগরী লক্ষ্মী পূজার রাতে যে নৃশংস বর্বরচিত একটি গণহত্যা সংঘটিত হয় দ্বিজাতি তত্ত্বকে পরিপুষ্ট করার জন্য, সেই ইতিহাসের দিকে আমাদের ফিরে যেতে হবে। এবং সেই ইতিহাস আমাদেরকে এটি শিখায়, আজকের যিনি বাংলাদেশের যাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে চিনি, তিনিই ছিলেন সেই দ্বিজাতি তত্ত্বের বাস্তবায়নে বাংলাদেশের প্রধান কারিগর। কেননা সেই দ্বিজাতি তত্ত্ব সর্বপ্রথম লাহোর অধিবেশনে শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে সেই দ্বিজাতি তত্ত্ব পরিবেশন করা হয়। এবং সেই তৎকালীন সময়ে শেরেবাংলা একে ফজলুল হকের যে রাজনৈতিক পার্টি ছিল মুসলিম লীগ, সেই মুসলিম লীগের কেন্দ্রীয় সেক্রেটারির ভূমিকা পালন করেন সেই সময় শেখ মুজিবুর রহমান। সেই জিনিসটা আমরা অস্বীকার করতে পারি না। এবং সেই দায়ভারও তিনি বা তার যে রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দল কখনোই সেটাকে অস্বীকার করতে পারে না। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতে হয়, একটি দেশে যখন গণতন্ত্র যখন ধ্বংসপ্রাপ্ত হয় এবং স্বৈরাচার যখন প্রবল হয়ে যায়, সেই সময়ে সেই দেশের মধ্যে স্বাভাবিকভাবে উগ্রবাদ এবং জঙ্গিবাদ অনেকটা পরিপুষ্ট হয়ে যায়। তাই আমরা দেখেছি সেই আমি শুনতে পাচ্ছি মহেশ্বরানন্দ মহারাজ, আপনি প্লিজ বলতে পারেন, কন্টিনিউ করতে পারেন, আমরা সবাই শুনতে পাচ্ছি। কোনো কারণে বোধহয় লিঙ্কটা বিচ্ছিন্ন হয়েছে। মহারাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে সুহাস চাকমা, ভারতীয় চাকমা নেতা, আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুহাসবাবু, আপনারা অত্যন্ত বিব্রত এবং উদ্বিগ্ন বোধ করে এবং আপনাদের নিপীড়িত ভাই বোনদের কাছ থেকে বার্তা পেয়েই বাংলাদেশের ভারত সরকারের শরণাপন্ন হয়েছে, সে কথায় আমি আসবো। কিন্তু নির্দিষ্টভাবে এই পার্বত্য পরিষদ এলাকাতে উপজাতিদের উপর গণহত্যা চালানোর কারণটা কি নেহাতি জঙ্গি মৌলবাদ, নাকি এই জঙ্গি মৌলবাদকে লেলিয়ে দিয়ে ওখানকার প্রাকৃতিক সম্পদ লোটার অন্য কোনো মতলব আছে কোনো বিদেশি শক্তির? পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে বাংলাদেশের যে পলিসি ছিল ওটা একেবারেই কোনো চেঞ্জ হয়নি। বাংলাদেশের যে পলিসি সেটা হচ্ছে উই ওয়ান্ট দি ল্যান্ড অ্যান্ড নট দি পিপল। তো পার্বত্য চট্টগ্রামের যে জমি রয়েছে ওরা ওই জায়গাতে চায়, আর ওখানে যেসব লোক আছে সেটা চায় না। সেটা হয়তো শেখ হাসিনার আমলে কোনো পার্টিকুলার এরকম করে আসেনি, কিন্তু পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে বাংলাদেশের নীতির কোনো পরিবর্তন নেই। যেটা সবচেয়ে আনফর্চুনেট সেটা হচ্ছে বর্তমানে একটা সরকার আছে, যে সরকারের প্রধান হচ্ছেন একজন নোবেল প্রাইজ উইনার। সেই নোবেল প্রাইজ উইনার ক্ষমতা আসার 1 মাসের মধ্যে যদি এই ধরনের গণহত্যা সংগঠিত করতে পারে, তাহলে ভবিষ্যতে কি হবে যখন এই যে বর্তমান সরকার রয়েছে, যারা নিজেদেরকে লিবারেল হিসেবে আইডেন্টিফাই করে, যার মধ্যে অনেক লোক আছে মন্ত্রী পরিষদে যাদের ব্যাকগ্রাউন্ড নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন থেকে আসছে, এরা যদি পাওয়ার থেকে চলে যায়, সেখানে জন্য অন্য কোনো একটা মৌলবাদী সরকার, সেটা বিএনপি হোক বা জামাতি ইসলামী হোক, সেই সরকার যদি আছে, তাহলে পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি হবে? তো পার্বত্য চট্টগ্রামের যত লোক আছে ওটা সবাই আতঙ্কের মধ্যে আছে। এবং প্রধান কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যেসব এরিয়াতে এখনো পর্যন্ত উপজাতি বা ইন্ডিজিনিয়াস যারা আছে, ওরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, ওদেরকে কি করে তাড়িয়ে দেওয়া হয়। সেখানে শুধু চাকমা, ত্রিপুরী বা মারমানা। আপনি জানেন বা আপনারা অনেকে জানেন, বাংলাদেশে অ্যাবাউট
13,000 বম বা মিজো সম্প্রদায়ের লোক আছে। তো 13,000 লোক থেকে বান্দরবন থেকে তাড়িয়ে এই মুহূর্তে অন্তত 3,000 3,500 লোক বাংলাদেশের ভারতের মিজোরামে শরণার্থী হিসেবে অবস্থান করছে। আর ওখানে একটা দিন দুপুরে মানে ব্যাংক ডাকাতি হয়েছে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীরাই যুক্ত ছিল, কিন্তু ওখানে মামলা করার পর অন্তত 100 জনের বিরুদ্ধে মামলা করে সবাইকে জেলে পাঠিয়েছে। তো যদি 100 জনকে জেলে পাঠায় অন্তত 500 ফ্যামিলিজ এফেক্টেড হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন কি 13,000-এর অর্ধেক লোক তো আইদার জেলে আছে, না হলে ভারতীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সরকার যেভাবে প্রতিক্রিয়া করছে পার্বত্য চট্টগ্রামে এই মুহূর্তে, এতে বোঝা যায় কি মানে ভবিষ্যতে আরো এর থেকে বেশি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হবে, এবং আনফরচুনেট হলেও সেটা হচ্ছে বাস্তবিক, দ্যাটস এ রিয়ালিটি হুইচ ইজ কামিং ইন দ্য ফিউচার। সুহাসবাবু, আপনি আমার সঙ্গে থাকুন, আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন নিশ্চিকর্তা। দীপাঞ্জন বাবু, বাংলাদেশের সেনাবাহিনীকে শেষমেশ নামাতে হলো এই 13,000 মানুষকে সম্পূর্ণভাবে উদ্বাস্তু করবার জন্য, অথবা তাদের ভূমি থেকে উচ্ছেদ করে প্রয়োজন পড়ে তারা ভারতে চলে যাক বা যেখানে খুশি চলে যাক, কিন্তু ওখানে থাকতে দেওয়া যাবে না। কারণ হিসেবে আমাকে অনেকেই বলছেন, বাংলাদেশের অনেক অধ্যাপক বলছেন, অনেক শিক্ষকের সঙ্গে কথা হচ্ছে, তারা বলছেন এটাকে নেহাত জাতিদাঙ্গা হিসেবে না দেখাটাই ভালো। নিশ্চিতভাবে তারা জাতিদাঙ্গা করছেন বা জাতিদাঙ্গা সংগঠিত করবার জন্য যাদেরকে উদ্বুদ্ধ করে জেল থেকে ছাড়া হয়েছে তারা আছে এর সামনে, কিন্তু সেনাবাহিনী নামানো মানে পিছনে আরও বড় প্ল্যান, বড় পরিকল্পনা। সে পরিকল্পনা যেমনটা শুনছি, ওই 71 সালে বাংলাদেশ তৈরির সময় যারা গোটা পশ্চিম এশিয়াতে তেল আর গ্যাসের বাণিজ্যিকীকরণের মানে মার্কেটে বিক্রি করবার মালিকানাটা নিয়ে নিয়েছিলেন বিভিন্ন কোম্পানি মারফত, তারা বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মালিকানাটাও চান, যার সব থেকে বড় রিজার্ভ ওই চট্টগ্রাম পার্বত্য পরিষদ অঞ্চলে। তাদেরই সেবাদাস মোহাম্মদ ইউনুস, নোবেলজয়ী, তথাকথিত নোবেলজয়ী প্রধান উপদেষ্টা। কোনো সংযোগ আছে কি দীপাঞ্জনবাবু? ওখানে অনেকে আমাকে বলছেন আছে। দেখো অনির্বাণ, যখন এই ছাত্র আন্দোলন, তথাকথিত ছাত্র আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, বহুবার আমি তোমাদের চ্যানেলে বসে বলেছিলাম যে আমার দৃষ্টিতে যতটুকু আমার অভিজ্ঞতা বলছে, যেটা নিছক ছাত্র আন্দোলন নয়। এই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সংরক্ষণ বিরোধী আন্দোলন দিয়ে, কিন্তু এর পেছনে বড় মহাশক্তিগুলো কাজ করেছে আমেরিকা এবং চীন। আমেরিকা চীনে তাদের ইসলামিক মৌলবাদের সম্প্রসারণ নিয়ে কিচ্ছু আসে যায় না, কিন্তু এখানে যে দুটো অংশ এই কাজ করেছে পর্দার পেছনে, একটা আমেরিকায় চীন, তাদের সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে সামরিক সুবিধা, পজিশনিং, জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজিক পজিশনিং এবং বাণিজ্যিকরণ, যেটা তুমি বললে যে অপারেশন ন্যাচারাল রিসোর্সকে কবজা করা। অ্যাট দ্য সেম টাইম একটা অদ্ভুত মিউচুয়াল আরেকটা কাজ করেছে ইসলামিক মৌলবাদের সঙ্গে।